অনির্বাণকে ঠেকাতে এবার পুলিশ পাহারা বসানোর সিদ্ধান্ত নিল রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা পুলিশের কাছে গিয়ে বলতে থাকে যে অফিসার, আমার মোটেও এই লোকটার উপরে বিশ্বাস নেই, ও কখন কি করে বসে আমার মেয়ের সাথে। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা প্লিজ যেভাবেই সম্ভব হোক না কেন, আপনারা প্লিজ আমার মেয়ের সেফটির জন্য হসপিটালে পুলিশ পাহারা দেওয়ার একটা চেষ্টা করুন। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ অফিসার, আমারও কেন জানি না মনে হয়, কারণ আমি ডাক্তার হিসেবে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যদি আমাদের পেশেন্টের মুখোমুখি ওর হাজব্যান্ড হয় তাহলে হয়তো আমাদের পেশেন্টের অবস্থার আরও বেশি অবনতি হয়ে যেতে পারে, আমরা হয়তো আমাদের পেশেন্টকে আর বাঁচাতে পারবো না। তখন এই কথা বলা মাত্র অফিসাররা বলতে থাকে যে সেসব নিয়ে আপনারা একদম টেনশন করবেন না, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে ওনাকে আটকানোর চেষ্টা করবো, আর আমাদের অফিসারদের থাকা অবস্থায় মোটেও উনি আমাদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকতে পারবে না। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে আপনারা আশ্বাস দিলেন বিধে আমি একটু নিশ্চিন্ত হতে পারলাম, কিন্তু আপনারা সত্যি বলছেন তো যে ওরকে ভিতরে যেতে অ্যালাউ করবেন না? তখন এই কথা বলা মাত্র অফিসাররা বলতে থাকে যে আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারেন, ওনার ভেতরে যাওয়া মোটেও সম্ভব হবে না আমাদেরকে ডিঙিয়ে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ও তার মানে আমাকে আটকানোর জন্য এবার তারা অফিসারদেরকে বাইরে পাহারার জন্য বসিয়ে দিয়েছে। আমিও দেখবো যে কত কিছু বাধা সৃষ্টি করে আমাকে ওরা রায়ের কাছে যাওয়া থেকে ঠেকায়। ওদিকে সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, এরকম করে চোখের জল ফেলে তুমি কি তোমার দিদিভাইকে সুস্থ করে তুলতে পারবে বলো তো? তাহলে এরকম শুধু শুধু চোখের জল ফেলে কী বা লাভ বলো তো? তুমি বরঞ্চ এখন বাড়ি ফিরে যাও। তুমি, তোমার মা, তোমার বৌমনি, তোমরা সকলেই অনেকটা বেশি ক্লান্ত দেখা যাচ্ছে, তোমরা একটু গিয়ে রেস্ট নাও। আর এখানে যদি কোনো কিছুর জন্য প্রয়োজন পড়ে তাহলে আমি তো আছি, তোমার কি একটু আমার উপরে বিশ্বাস নেই? আচ্ছা, আমার উপরে বিশ্বাস তোমার নাই থাকতে পারে, সেটাই স্বাভাবিক, কিন্তু আমার বাবার উপরে তো তোমার যথাসাধ্য পরিমাণে বিশ্বাস আছে, তাই না? তাহলে আমি সেই বিশ্বাসের উপরে ভিত্তি করেই তোমাকে বলছি তোমরা প্লিজ বাড়ি ফিরে যাও। ওদিকে সার্থক বলতে থাকে স্রোতকে যে স্রোত, আরও একটা কথা তোমাকে বলার ছিল যে রায় দিদিভাইয়ের এই ব্যয়বহুল চিকিৎসার জন্য যতটুকু অর্থের প্রয়োজন হবে সেই অর্থটুকু আমি দিতে চাই। আমি চাই না যে তোমরা আর এক কানা করিও তোমার বৌদির গয়নাগাটি বন্ধক দিয়ে আর অর্থ জোগাড় করো, প্লিজ আমার এই অনুরোধটা অন্তত তোমরা রাখো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনারা তো যা করতে পারতেন তার থেকেও বেশি করেছেন, তার সত্ত্বেও আর কত সহযোগিতা করবেন বলুন তো? আমরা তো যতটুকু টাকা পে করার তার অর্ধেক অংশটুকুও পে করতে পারিনি, তার সত্ত্বেও আপনি এত বড় একটা কথা বললেন, সেটাই আমাদের জন্য অনেক। কিন্তু তার সত্ত্বেও স্যার আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আমার দিদিভাই যদি জ্ঞান ফেরার পর এই কথাটা শুনতে পারে তাহলে সে খুব দুঃখ পাবে যে আমরা আপনার কাছ থেকে টাকা ধার করে ওর চিকিৎসা করিয়েছি। তখন এই কথা বলা মাত্র স্রোতকে সার্থক বলতে থাকে যে কেন, আমাকে কি এখনও তোমরা পর বলেই ভাবো? আমি কি তোমাদের ফ্যামিলির অংশ এখনও হতে পারিনি? তখন স্রোত অবাক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে না স্যার, ব্যাপারটা আসলে সেরকম না, কিন্তু রায় দিদিভাই কোনোদিনও কারো কাছে হাত পেতে টাকা ভিক্ষে করতে একদমই পছন্দ করে না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে ফ্যামিলি মেম্বারদের থেকে কি টাকা নেওয়াটাকে কি ভিক্ষে করা বলে বলো তো স্রোত? আমি আর কোনো কথা শুনতে চাই না, রায় দিদিভাই সব খরচ আমিই বহন করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।